সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে নির্বাচন আপাতত স্থগিত করেছে কমিশন। প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ৭ জনের আপিল। নির্বাচনের আগে রাজনৈতিক হত্যায় কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার, অভিযোগ ফখরুলের দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা। নির্বাচন ঘিরে সুন্দরবনের গোলাখালী দ্বীপে নতুন স্বপ্ন, প্রকৃতির সঙ্গে লড়াইয়ে নেতাদের পাশে চান ভোটাররা, দাবি সড়ক ও সুপেয় পানি। ধর্মঘট প্রত্যাহার হলেও কমেনি সিলিন্ডার গ্যাসের দাম, সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতকালীন সবজির দাম, চড়া ইলিশ ও মাংসের দাম। এবং লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতায় নিহত ২১ জন, বন্ধ ইন্টারনেট সংযোগ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন সুপার বুট সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনার এই দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। হাইকোর্টের রায়ের পর পাবনা ১ ও পাবনা ২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। সকাল থেকে নির্বাচন কমিশনে প্রার্থীদের পক্ষে বিপক্ষে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে গেল ৪ দিনে আপিল আবেদন জমা পড়ল সর্বমোট ৪৬৯টি। এবার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। দর্শক, দুটি আসনে নির্বাচন স্থগিত সম্পর্কে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাবনার আসন দুটিতে নির্বাচন কেন স্থগিত করা হলো, আর আজ প্রার্থীদের আপিলের শেষ দিন, এ ব্যাপারে আমাদেরকে জানাবেন। আপিল আবেদনের শেষ দিন আজকে। আপনারা জানেন যে গত ৫ দিন যাবত যে আপিল আবেদন চলছে, সেই আপিল আবেদনের আজকে শেষ দিন। গত ৫ জানুয়ারি থেকে চলছে, আজকে ৯ জানুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত ৪৬৯টি আপিল আবেদন পড়েছে। এবং আজকে, এটা গতকালকে তথ্য অনুযায়ী ৪৬৯টি, তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, যে নির্বাচন কমিশন সচিবালয় কেন্দ্রীয় বুথ থেকে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টির অধিক প্রার্থী তারা আপিল করেছেন। এবং তারা তাদের যেই অবস্থান, সে অবস্থান নির্বাচন সচিবালয় জানাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ৪ দিনের যে তথ্যটি দিচ্ছিলাম, যে গত ৪ দিনে প্রায় ৪৬৯ জন প্রার্থী, তাদের কি কারণে আসলে প্রার্থীরা অবৈধ ঘোষণা হলো, কিংবা কি কারণে তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো জানার চেষ্টা করেছেন এবং তারা তাদের আপিল আবেদন জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে ৭২৩ জন কিন্তু প্রার্থীরা অবৈধ ঘোষণা করেছিলেন। এবং সেখান থেকে এখন পর্যন্ত সর্বমোট আজকের এখন পর্যন্ত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ৫১১ জন প্রার্থী আপিল করেছেন। এবং সেই সঙ্গে এই যে জিনিসটি ১৮ জানুয়ারি নিষ্পত্তির কাজ, পরবর্তীতে জানা যাবে যে আসলে কারা বৈধ প্রার্থী হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজকে যেহেতু আপনি জানেন সকাল থেকে একটি তথ্য সবাই ইতিমধ্যে জেনে গেছে, পাবনা ১ এবং ২ আসনে যেই নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে কিন্তু আপাতত ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এবং এটি আসলে ইতিমধ্যে জানেন যে সীমানা জটিলতার কারণে আসলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং পাবনার যে ২টি আসনের কথা বলা হচ্ছে, যে হাইকোর্টের রায়ে পাবনা ১ এবং ২ আসনে সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, সেটি আসলে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এবং এতে করে বোঝা যাচ্ছে যে আসলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে, যে এখন পর্যন্ত সর্বশেষ আপিল বিভাগ যে রায়টি দিয়েছে, যে শেষ সিদ্ধান্ত পর্যন্ত পাবনা ১ এবং ২ আসনে নির্বাচন আপাতত কার্যক্রম স্থগিত থাকবে, যতক্ষণ পর্যন্ত আসলে
নির্বাচন কমিশন এবং যেহেতু কোর্টের রায় এসেছে আপিল বিভাগে, সে আপিল বিভাগ সিদ্ধান্ত দেয় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং যে মনোনয়ন যাচাই বাছাইয়ের কথা বলছিলাম যে আজকেই শেষ দিন, প্রার্থীরা তাদের যে আপিল সে আপিল করছেন এবং শেষ পর্যন্ত আসলে কতজন আপিল করেন 5টা পর্যন্ত সেজন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনা সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এসব ঘটনা রুখতে সরকারকে জোর পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। বলেন, সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের সময় যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য আরও সক্রিয় থাকতে হবে। রোববার থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বগুড়া সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, অবহেলিত উত্তরাঞ্চলকে এগিয়ে নিতেই এই সফর। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এবার আইডিএলসি জনতার ভোট। সুন্দরবনের গহীনে নদী বেষ্টিত প্রত্যন্ত দ্বীপ গোলাখালী, যেখানে বসবাস শতাধিক ভোটারের। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকেন যারা। নির্বাচনের সময় তারা ভোট দেন কিভাবে, নেতা নির্বাচন নিয়েই বা তাদের ভাবনা কি, তা জানতে জনতার ভোট নিয়ে এমন দুর্গম এলাকায় যায় দেশ টিভি। গোলাখালীর ভোটারদের প্রত্যাশা নিয়ে সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহ। কোনোদিন আমাদের সুযোগ সুবিধা দেয়নি, কি ভালো মন্দ কোনো কথাও বলিনি যে তোমাকে এই হবে তোমাকে এই দেবো এই দেবো, কেউ কোনোদিন বলিনি। ছোট ছোট বাচ্চারা নদী পার হয়ে যাওয়া, নদী পার হয়ে আসা, এ খুব কষ্টকর। আমাদেরও নিজেদেরও তো শান্তি করে আমরা থাকতে পারিনি যে বাচ্চাদের পাঠিয়ে যে কি অসুবিধা হবে। এমন প্রত্যন্ত জনপদে কিভাবে ভোট দেয় মানুষ, কিভাবেই বা পৌঁছায় নির্বাচনী সরঞ্জাম? ভোট দিতে আমরা যাইতে হয় ওই স্কুলে যাইতে হয়, নদী পাড়িয়ে যাইতে হয়, ওই ট্রলারে নিয়ে যাই, খাই পাড়িয়ে যাই, নিজেরা হাঁটিয়ে যাই। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করা এখানকার মানুষেরা যেমন সাহসী তেমনি সচেতন। এবার ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশী হতে চান তারা। যদি আমরা নির্বাচনটা ভালোভাবে করতে পারি তা সেইটা আমাকে ভাগ্যে ভালো। আমাদের সুবিধা অসুবিধা জন্য আমাদের দেখতে পারে এইরাম লোকের ভোট দিতে চাই। আমরা মারা কাটা খাবো এরম লোকের ভোট দিয়ে না। এখন যে সরকার আসুক আমাদের একটা যেন সাইকেল সেন্টার করে দেয়। যত দূরহই হোক। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট তুলে নিলেও এখনো মেলেনি সমাধান। কমেনি এলপিজি গ্যাসের দাম। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলেও এখনও বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারের অভিযান বন্ধ এবং 12 কেজি সিলিন্ডারের দাম 1500 টাকা নির্ধারণের দাবি জানালেও এখনও 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। বাধ্য হয়ে এই দামে সিলিন্ডার কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। মোবাইলে দেখলাম যে আন্দোলন প্রত্যাহার করছে, প্রত্যাহার পরে দিয়ে ওনারা বলছে যে মানে এখন বাজারে গ্যাস ছাড়লে তারপরে মনে করেন দৃষ্টিপরে যখন আনবে, আনার পরে যে মনে করেন আমরা যখন বাজারে হবে তখন আমরা গ্যাস উঠিয়ে বিক্রি করবো। এখন আমরা পাই না, দৃষ্টিপরে বলছি আসবে, আসলে তারপরে আমাদেরকে দিবে। টানা কয়েক সপ্তাহ স্বস্তি থাকার পর আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গত সপ্তাহে 80 থেকে 90 টাকায় বিক্রি হওয়া টমেটো এই সপ্তাহে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়েছে মূলার দাম। গত সপ্তাহে 20 থেকে 30 টাকা দরে বিক্রি হওয়া মূলা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে কাঁচা মরিচের দাম। সবজির পাশাপাশি বাড়তি মাছ মাংসের দাম। গত সপ্তাহে 550 টাকা বিক্রি হওয়া দেশি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে 600 টাকায় দরে। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। অন্যদিকে আকাশচুম্বী ইলিশের দাম। বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মধ্যে। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় বাড়ছে পণ্যের দাম। তরকারি উৎপাদন হয় সেখানে 10 টাকা কেজি, ঢাকা আসলে সেটা 80 টাকা হয়ে যায়। এটা সরকারের
কঠোর নজরদারিতে আনা উচিত, যাতে বাজার দরটা নিয়ন্ত্রণ থাকে। আমাদের সিম গত সপ্তাহে ছিল 50 টাকা, এখন 60 টাকা, 10 টাকা বাড়ছে। এটা নিয়ন্ত্রণে আছে। এটাও 50 টাকা, গাজর 50 টাকা, করলা 70 টাকা 80 টাকা, বেগুন 60 টাকা, সিমের বেশি 120 টাকা, টমেটো 90 টাকা 100 টাকা, আর পৈপল আছে 80 থেকে 90 টাকা, মূলা 40 টাকা 50 টাকা। ঢাকার বাইরেও সাপ্তাহিক ছুটির দিনেও স্বস্তি নেই কাঁচা বাজারে। সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী মাছের বাজারে। চাঁদপুরে বাজারে পর্যাপ্ত চাষের মাছ থাকলেও নদীর মাছের সংকট দেখা দেয়। ইলিশ সহ সব ধরনের মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায়। এদিকে সরবরাহ বাড়ায় বরগুনার মাছের বাজারে মিলেছে কিছুটা স্বস্তি। ছুটির দিনে ক্রেতার চাপ থাকলেও মাছের প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম কমেছে 50 থেকে 100 টাকা। ময়মনসিংহে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সিন্ডিকেট করে ফেলেছে, ওই সিন্ডিকেটের জন্য সবজির দাম বাড়তি হচ্ছে। আগামীতে ইনশাল্লাহ সবজির দাম আরো কমে যাবে আমার মনে হচ্ছে এবং ধারণা। 19 বছর পর রোববার পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি কেমন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি মোনা, এই টাঙ্গাইলে তারেক রহমানের আগমন উপলক্ষে যারা নেতাকর্মী রয়েছে এবং তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আনন্দ উৎসাহ তাদের মাঝে বিরাজ করছে এবং এই টাঙ্গাইলে তিনি এই সফর করবেন। প্রায় 17 বছর পরে তিনি দেশে আসার পরে এই প্রথম তার এই সফর, এবং এই সফরকে কেন্দ্র করে জেলা এবং উপজেলার যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তারা প্রস্তুতি নিয়েছে। এবং আমরা একটু কথা বলবো এই জেলার যিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আমরা তার কাছে জানবো আসলে এই যে তারেক রহমানের আগমন উপলক্ষে কেমন প্রস্তুতি নিচ্ছেন আপনারা। আল্লাহর রহমতে আমরা আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই টাঙ্গাইলে প্রথম আগমন। ঢাকার বাইরে উনি দীর্ঘ 17 বছর পরে তিনি ঢাকার বাইরে এই প্রথম সফরে আসছে। টাঙ্গাইলের লোকজন অত্যন্ত খুশি, আনন্দিত, ঈদের উৎসব বইছে, কারণ প্রথম সফর, রাজনৈতিক সফর এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্যে দিয়ে উনি শুরু করছেন। এই জন্য টাঙ্গাইলবাসী সর্বোচ্চ জনগণ উপস্থিত হয়ে সম্বর্ধনা জানাবে, তাকে স্বাগত জানাবে। এই ব্যাপারে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমরা সকালবেলা ভেন্যু পরিদর্শন করেছি এবং আমাদের সিকিউরিটি সিস্টেম কি হবে, আমাদের স্বেচ্ছাসেবী টিম কিভাবে কাজ করবে, শহরে যাতে যানজট না থাকে, স্বাভাবিক পরিবেশ থাকে, সেইগুলি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। প্রশাসনকে আমরা অবহিত করেছি, তাদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী টিমও কাজ করবে এবং এই জনগণের একটা স্বতঃস্ফূর্ততা আছে যে তারা আমাদেরকে জিজ্ঞাসা করছে, জানতে চাচ্ছে, আমরাও দাওয়াত দিচ্ছি, আমরাও অর্গানাইজ করছি, তারাও আমাদের কাছে উইলিংলি জানতে চাচ্ছে কখন আসবে, আমরা কোথায় দাঁড়াবো। আমরা সেই অনুযায়ী সকল শ্রেণী পেশার মানুষকে এই দুই ধারে কে কোন প্লেসে দাঁড়াবে সেইগুলি আমরা নির্ধারণ করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা একাধিকবার বসেছি। আল্লাহ রহমতে দেশনায়ক তারেক রহমানের এই আগমনটা ঐতিহাসিক হয়ে থাকবে ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে এই যে তার যে আগমন, সেই আগমনের প্রেক্ষিতে তারা যে ধরনের প্রস্তুতি নিয়েছেন সেই প্রস্তুতির কথা জানাবেন এবং তিনি আসবেন নেতাকর্মীদের মধ্যে যে ধরনের আনন্দ উল্লাস করছেন, এটি তারা বলছেন যে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট, সামনে নির্বাচন, এটি তাদের মধ্যে নতুন করে আশার আলো যোগাবে। এই ছিল টাঙ্গাইল থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে সর্বশেষ মনা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে গুলশানে তার বাসার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, তারেক রহমানের আজকের কর্মসূচি ও রোববারের বগুড়া সফরের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানান।
ধন্যবাদ আপনাকে। জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ঠিক তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে ফিরোজার পাশের যে ভবনটি অর্থাৎ বাসাটি রয়েছে 196 নম্বর বাসায় তিনি কিন্তু উঠেছেন এবং সেখানেই কিন্তু থেকে আমরা দেখেছি যে প্রতিদিন কিন্তু তিনি এখান থেকেই গুলশানের যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অথবা রাত পর্যন্ত তিনি কিন্তু অফিস করে এবং যে রাজনৈতিক কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালনা করে আসছে। তবে আজকে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে এখন পর্যন্ত তার কিন্তু আসলে সেরকম কোনো কর্মসূচি আমাদের হাতে আসেনি, তবে এখন পর্যন্ত তিনি বাসায় রয়েছেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখি যে তিনি আগামীকালকে অর্থাৎ 10 তারিখে কিন্তু তার একটি প্রোগ্রাম রয়েছে, যেটি হলো যে বাংলাদেশের যারা নিবন্ধিত গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করবেন। সেই প্রোগ্রামটি আগামীকালকে, ঠিক তার পরের দিন অর্থাৎ 11 তারিখ থেকে কিন্তু 14 তারিখ পর্যন্ত তার একটি বড় সফর রয়েছে উত্তরবঙ্গে, যেখানে আমরা দেখেছি যেটিকে বলা হয়েছে ধর্মীয় এবং সামাজিক কর্মসূচি। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবেন এবং দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত এবং যারা আহত হয়েছেন সেই আহত পরিবারদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করবেন। তার কর্মসূচিতে আমরা যেটি দেখছি যে আসলে 11 তারিখ কিন্তু তিনি ঢাকা হয়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং সেখানে কিন্তু রাত যাপন করবেন এবং সেই সাথে আমরা দেখেছি যে 12 তারিখে তিনি বগুড়া, রংপুর এবং দিনাজপুরে যাবেন, সেখান থেকে ঠাকুরগাঁয়ে আসবেন। 13 তারিখ কিন্তু ঠাকুরগাঁয়ে প্রোগ্রাম করবেন, সে ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়, নীলফামারী হয়ে লালমনিরহাট এবং রংপুরে তিনি রাত যাপন করবেন এবং 14 তারিখের আমরা যেটি দেখেছি যে রংপুর হয়ে বগুড়া হয়ে তারপরে ঢাকা আসবেন। এই কর্মসূচির মধ্যে তিনি যে কার্যক্রমগুলো করবেন তার মধ্যে আমরা দেখেছি যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন, সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে আলোচিত যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একই সাথে অন্যান্য যে জুলাই যোদ্ধারা রয়েছেন যারা নিহত হয়েছেন তাদের কবর জিয়ারত এবং সেই সাথে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে তিনি অংশগ্রহণ করবেন এবং সেই শহীদ পরিবারের সাথে সমবেদনা জানাবেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু বিভিন্ন দোয়া অনুষ্ঠান যেগুলো হবে সেই অনুষ্ঠানে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন উঠেছিল, যেটি বারবারই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কিন্তু পুরোপুরি সামাজিক এবং ধর্মীয় প্রোগ্রাম, যে কারণে আসলে এই নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের আচরণবিধি। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে গুলশানের বাসভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। চট্টগ্রামের মিরসরাই বারিয়ারহাট ধুনঘাট এলাকায় দাঁড়ানো একটি কাঠ বোঝাই ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের বাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 1 জন মহিলা ও 2 জন পুরুষ রয়েছে। শুক্রবার ভোর রাতে সময়ে ঘটনা ঘটে। পুলিশ জানায় ধুমঘাট ব্রিজের আগে বন বিভাগের চেকপোস্টে কাঠ বোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্ট মার্টিন পরিবহনটি উক্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 5টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকার এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাককে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলে বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয় এবং আহত হয় অন্তত 15 জন। প্রায় 14 বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 29 জানুয়ারি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হচ্ছে আকাশপথের সংযোগ স্থাপন। সব প্রস্তুতি এরই মধ্যে শেষ। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি বিমান যোগাযোগের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট।
বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময় শীতল থাকায় 2012 সালের পর বন্ধ ছিল দুদেশের মাঝে সরাসরি বিমান চলাচল। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে ফের ঘনিষ্ঠ হয় দুদেশের সম্পর্ক। এরপরই বাংলাদেশ সফরে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। দুদেশের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠকের পর এবার চালু হতে যাচ্ছে ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট। এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট চলাচলের যাবতীয় অনুমতি দিয়েছে। বিমানের সূচি অনুযায়ী আগামী 29 জানুয়ারি থেকে সপ্তাহে 2টি ফ্লাইট চলাচলের কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ধরে আমরা ঢাকা করাচি ঢাকা ফ্লাইটটা চালু করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন কর্তৃপক্ষের থেকে সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে যে আগামী জানুয়ারি মাসে 29 তারিখ থেকে আমরা ফ্লাইটটা চালু করতে পারবো। বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে সম্পর্কের টানপোড়েনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আকাশপথের যোগাযোগ নতুন মাত্রা যোগ করবে। ভারতের সাথে বাংলাদেশে যখন যেহেতু অনেক ব্যাপারে এখন হচ্ছে সম্পর্ক একটা অবনতি হয়েছে, পাকিস্তান থেকেও দেখা গেছে যে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে এনগেজ করার একটা প্রবণতা এটাও আগের চেয়ে এখানে হয়তো এখানে বেশ বেড়েছে। তো সেই অর্থে আমি বলবো যে এটারই ধারাবাহিকতাতে আমরা দেখছি হচ্ছে যে ডিরেক্ট এখানে ফ্লাইটটা হওয়াতে যাতে হচ্ছে যে ট্রাভেলটা এখানে হচ্ছে আরো ইজি হয়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হলে অনেকটাই কমে আসবে যোগাযোগ খরচ, যার ফলশ্রুতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বাণিজ্য ও পর্যটন খাতে বলে মনে করছেন এই বিশ্লেষক। ট্যুরিস্টরা বা পর্যটকরা হয়তো বা পাকিস্তানেও যাবে এবং পাকিস্তান থেকে কিছু পর্যটক যদি বাংলাদেশে আসে, এই একটা সম্পর্ক আছে এবং যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট হয় তাহলে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ এগুলোতে হয়তো বা কিছু অগ্রগতি হতে হবে। তবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কতটা দৃঢ় হবে তা অনেকটাই নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।